বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়বাস আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আব্দুল আল মামুন, এবং আমার ডানে রয়েছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির ডক্টরাল ফেলো আসিফ বিন আলী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডক্টর আব্দুল আল মামুন, আপনাকে যেহেতু পাওয়া গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সক্রিয় শিক্ষক হিসেবে, একটু বুঝতে চাই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় হবে বলে আমরা শুনছি। সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে নির্বাচনের বাস্তবতা কতখানি আছে, বা এই নির্বাচন যেখানে গোটা জাতির ফোকাসটা জাতীয় নির্বাচনের দিকে হওয়া উচিত হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সেখান থেকে বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সেখান থেকে বেরিয়ে একটু অন্যদিকে ভাবার চেষ্টা করছে? কেন এখন অনেকে বলতে পারে যে শিক্ষাঙ্গনের নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের কি সম্পর্ক, কিন্তু ঐতিহাসিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন তো গোটা দেশের নজর সেখানে থাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। না, ধন্যবাদ আসিফ ভাই। এবং একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান পরিবেশ, একই সঙ্গে সকল ছাত্র সংগঠনের জন্য সমান সুযোগ, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারছে কিনা? এই জুলাই পরবর্তী তো একটা এক্সপেকটেশন স্টুডেন্টদের আছে যে তাদের নির্বাচিত প্রতিনিধি তাদের কথা বলবে, এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই প্রচেষ্টা যে ডাকসু নির্বাচনের দিকে যাওয়া। বাকি যে বিষয়গুলো বললেন নির্বাচন না, ওইটাই বলছে যে বাকি বিষয়গুলো আপেক্ষিক, এক একটা সংগঠন এক একভাবে হয়তো বা দেখবে। আবার যেটা প্রশ্নটা আপনি করলেন যে জাতীয় নির্বাচনের আগে কেন, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আসলেই জাতির জন্য গুরুত্বপূর্ণ, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক ক্ষেত্রেই নেতৃত্ব দেয়। সো ডাকসুর যারা প্রতিনিধি নির্বাচিত হবে বা অতীতে যারা হয়েছে তারাই জাতিকে সামনে নেতৃত্ব দিবে, সেটা যে দলের হোক বা যে মতের হোক। এখন প্রশ্নটি হচ্ছে যে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে পারা গেল কিনা। তার আগে একটা জিনিস আমি বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের রাজনীতির যে পরিবর্তনটা এখন, সেটা বোধহয় একটু আলোচনা করা গুরুত্বপূর্ণ, যদিও এটা পেছনের আলোচনা হচ্ছে। কিন্তু এক বছরে আপনি যদি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির ধরনটা কেমন, সেটা নিয়ে নানান ধরনের কথাবার্তা রয়েছে যে সোশ্যাল ফর্মে রাজনীতি হচ্ছে কিনা, গুপ্ত ফর্মে রাজনীতি হচ্ছে কিনা, সকল দল একদিকে তাদের মতো করে প্রচারণা সঠিকভাবে করতে পারছে কিনা, বা যে সংগঠনগুলো দীর্ঘদিন ক্যাম্পাসের বাইরে ছিল তারা স্পেস করে নিতে পারছে কিনা। কিন্তু সেটার বাইরে একটা গুণগত পরিবর্তন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো রাজনীতির হয়েছে। সেটি হচ্ছে যে আপনি জানেন আমি একটা হলের প্রভোস্ট এবং এখন প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আমি কনভেনার। যে মেইন যে চরিত্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির, যে হল কেন্দ্রিক বা আশেপাশের এলাকাগুলোতে চাঁদাবাজি করা বা বড় ভাই কালচার, গেস্ট রুম কালচার জোর করে মিছিলে নিয়ে আসা, এটার কিন্তু একটা আমূল পরিবর্তন হয়েছে। এবং আরও একটি জায়গায় হচ্ছে যে আমি বলবো না যে হলের কর্তৃপক্ষ শতভাগ কমফোর্টেবলি কাজ করছে, কিন্তু নিয়ন্ত্রণটা হল কর্তৃপক্ষ এস্টাবলিশ করেছে। এবং যেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি আপনার বুঝতে গেলে হলের ফ্যাক্টরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে হলগুলোতে নর্মসটা কী, পলিটিক্যাল নর্মসটা সেটাই ডিটারমাইন করে আবার ক্যাম্পাসের। কারণ আপনি যদি বাধ্য করেন মিছিলে নিয়ে আসতে, ক্যাম্পাসের মিছিলের সাইজটা অনেক বড় হয়ে যায়। সো হল কেন্দ্রিক রাজনীতিটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে আমি মনে করি যে যেটা বলছিলেন যে আমি নিজেও একটি হলের প্রভোস্ট, সো আমি এরকম কোনো ক্যান্টিনে ফাও খাওয়া এটা পুরোপুরি বন্ধ হয়েছে। গেস্ট রুমে শুধুমাত্র আমরা যখন আমি দেখি যে আমাদের শুধুমাত্র বাচ্চাদের অতিথি যারা বা বন্ধু বান্ধব তারা ছাড়া গেস্ট রুমে আমি কোনো আড্ডাও দেখি না এখন হলে। আমার হলে, আমি এস এম হলের কথা বলছি। বা সিট বন্টনের ক্ষেত্রে এটা আমার সেকেন্ড টাইম আমি সিট বন্টন করছি 24-25-এর ইয়েতে। আমার কাছে কোনো আসলে এরকম কোনো তদবির বা কোনো ছাত্রনেতা আসেনি। বরং দুটো উদাহরণ দিই আপনাকে। একটি সংগঠনের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের সভাপতি, যে আমার হলের শিক্ষার্থী, আর একটা আমার হল কমিটির যে সাধারণ সম্পাদক, তারা কিন্তু আমার কাছে কয়েকবার আসছে যে আমার হলের একটা সিটের জন্য। এটা কিন্তু বড় পরিবর্তন একটা। আমরা অন্য আলোচনাগুলোতে যাব, কিন্তু যে জায়গাটাতে প্রবলেম ছিল রাজনীতির ক্ষেত্রে, সেই জায়গাটাতে কিন্তু মনস্তাত্ত্বিক শুধু না, বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র নেতা তারা শিক্ষার্থীদের মনোভাবটা বুঝতে পারছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর হল কেন্দ্রিক যে রাজনীতি বা মাসল পাওয়ার বা হলের থেকে লোক নিয়ে এসে আমি ওই আদর্শে বিশ্বাস করি বা না করি জোর করে মিছিল নিয়ে মধুতে এসে শোডাউন করা, এটা এখন আর হচ্ছে না। এটা আমি নিশ্চিত করছি। কয়েকটা জিনিস ছাত্রদের কাছ থেকে যেটা আসছে, যেখানে আপনি বলছেন যে পরিবেশটা ঠিক আছে কিনা, যে
যে ছাত্র সংগঠনগুলো দীর্ঘদিন সরাসরি ফেসিবাদ বিরোধী আন্দোলনে ছিল তারা ঠিকভাবে স্পেস হলের মধ্যে করে নিতে পারছে কিনা, এবং সম্প্রতি যে ঘটনাটা তারই একটা কিছুটা বহিঃপ্রকাশ। সেক্ষেত্রে হয়তোবা হল কেন্দ্রিক যে সিটের সংখ্যা বা হল কেন্দ্রিক এক ধরনের কালচারের চেঞ্জ দেখি বা অপারেশনাল ইস্যু যাচ্ছে, বাট ওভারঅল একটা হয়তোবা উঠতে চাচ্ছে কেউ উঠতে পারছে না এরকম কোনো সিচুয়েশন নাই। তৃতীয় আসি যে ক্যাম্পাসের যে রাজনীতি, এখানে একটা জিনিস যেটা হয়েছে যে আপনার সামাজিক সাংস্কৃতিক সংগঠন খুব বেশি দেখছি আমরা জুলাইয়ের পরে। আবার কিছু অভিযোগও রয়েছে আসলে এগুলো সামাজিক সাংগঠনিক সংগঠন সেই অর্থে কিনা নাকি কোনো একটি রাজনৈতিক দল বা কোনো বৃহৎ রাজনৈতিক দল যারা রাষ্ট্র পর্যায়ে অপারেট করে তাদের কেউ কিনা, এটা একটা ইস্যু। আরেকটা হচ্ছে জুলাইয়ের পরে যারা জুলাই আন্দোলনে ছিল অনেকে খুব ছোট ছোট সংখ্যায় বিভিন্ন সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে, এটা একটা শ্রেণী। আরেকটা হচ্ছে যে একেবারেই মব কেন্দ্রিক কিছু কিছু গ্রুপ তৈরি হয়েছে, যেটা অনেক ক্ষেত্রে অপারেশনাল প্রবলেম তৈরি করছে বা যেটাকে বেশি দেখা যাচ্ছে। কিন্তু বড় যে রাজনৈতিক দল বা বাম সংগঠনগুলো তারা মোটামুটি একটা পরিশীলিত রাজনীতির দিকে গেছে। আপনি একটা সংগঠনের নাম বললে জানি না দর্শকরা কীভাবে নিচ্ছেন, বাট আমার হলের বা বিশ্ববিদ্যালয়ের বৃহৎ যে ছাত্র সংগঠন, ছাত্র দলের কারণে আমি কিন্তু চাঁদাবাজির কোনো অভিযোগ আমি পাইনি। একইভাবে বাম সংগঠনগুলো যেমন শিবির এখন ওপেনলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 53 বছরের ইতিহাসে প্রথম ওপেন অপারেট করছে, যদিও ওই আলোচনায় পরে যাব তাদের রাজনীতি করার অধিকার, অনধিকার, পরিবেশ পরিষদ, কিন্তু তারাও কিন্তু সহাবস্থাটা বজায় আছে। সব ছাত্র সংগঠনের সাথে একটা আমাদের মিটিং ছিল, আমি সেখানে উপস্থিত ছিলাম। যে ধরনের রাজনীতি দেখতে চাই, যে তর্কের রাজনীতি, আর্গুমেন্টের রাজনীতি, আমার আইডিওলজিক্যাল রাজনীতি বা আমার দলের যে কর্মসূচি সেটাকে আমি তুলে ধরবো বড় ফোরামে বা এই গ্রুপের মিটিংয়ে, সেটা কিন্তু আমি দেখেছি, যেটা আমি অনেক দিন এই বিশ্ববিদ্যালয়ে আমারও প্রায় 25-30 বছর হয়ে গেল, সেটা কিন্তু আমি ভিন্ন ধরনের রাজনীতি দেখেছি। আরও একটা জিনিস দেই, ওই ঘটনা ঠিক ছিল খারাপ ছিল সেই আলোচনায় আমি যাব না, কিন্তু সম্প্রতি টিএসসিতে যাদের যুদ্ধাপরাধী বলা হয় তাদের ছবি প্রদর্শন নিয়ে যে দুটো সংগঠন মুখোমুখি হলো, 2 হাত দূরত্বে কিন্তু ছিল, কিন্তু হাতাহাতি বা লাঠিসোঁটা এই পর্যায়ে কিন্তু যায়নি। এগুলো একটা পজিটিভ পরিবর্তন বিশ্ববিদ্যালয় হয়েছে। কিন্তু যেটা নেগেটিভ যে জিনিসটা আমি মনে করি যে নতুন নতুন সংগঠন যাদের নর্মস এবং ভ্যালুসটা জুলাইয়ের মতো হওয়া উচিত ছিল সেটা না হয়ে একটা মব কেন্দ্রিক, সবাই বলছি না আমি, কিন্তু অনেক ক্ষেত্রেই সেই মবের যে ওই আন্দোলনেরটা ছিল একটা ফ্যাসিজমকে উৎখাত করার জন্য, সেই যে স্লোগান, সেই উত্তাল রাজপথ, সেই যে কণ্ঠ, ওই কণ্ঠেই উপস্থিত হওয়া, ওই কণ্ঠেই ডেমনস্ট্রেট করা বা ওই গতিতে ক্যাম্পাসে চলা, মাইক বাজানো, এটা করা, ওই জায়গাটা একটা ক্ষতিই করছে ক্যাম্পাস। চতুর্থ যে বিষয়টা যেটা আমি বললাম যে সামাজিক সংগঠনের ব্যানারে বিভিন্ন হলগুলোতে যে অ্যাক্টিভিটি পরিচালনার কিছু কিছু সংগঠনের স্ট্র্যাটেজি, কেউ কেউ বলছে যে এটা একটি, কেউ কেউ যে গুপ্ত সংগঠন বা অন্য নামে করছে, সেই জায়গাটা না হলে ভালো হতো। কারণ হচ্ছে যে আপনি যখন, আমি জানি যে আমার হলে কোন ছেলেটা কোন দলে, কিন্তু যখন এটা অন্য ব্যানারে আপনি আসেন, কিন্তু শিক্ষার্থীদের জানে যে আপনি একটা দলের কিন্তু এটা ব্যানারে এসে কাজ করছেন, এটা যার প্রভোস্টরা হল পরিচালনা করছে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা এখানে ফেস করছে। আবার ক্যাম্পাসের ক্ষেত্রেও যখন আপনি অনুমতি নিতে আসছেন, আপনি যদি একটা রাজনৈতিক দলের কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করে আসতেন, এখন একটা নিরপেক্ষ ব্যানারে আপনি করছেন, সেই জায়গাটা যে সংগঠনগুলো করছে নীতিগতভাবে তাদের উচিত এটাকে খোলামেলা তাদের পরিচয় প্রকাশ করা, অথবা তাদের সংগঠন হলে এটাকে অ্যানাউন্স করা। এটা নিয়ে একটা টেনশন আছে। আরেকটা হচ্ছে যে হলগুলোতে একটা 17ই জুলাই 2024-এ যখন শিক্ষার্থীদের আন্দোলন একেবারেই ফাইনাল স্টেজের দিকে, ওখান থেকে আরও টার্নটা নেয়, তখন এই শিক্ষার্থীদেরকে তৎকালীন যারা প্রভোস্ট ছিলেন তাদের কাছ থেকে একটা আন্ডারটেকিং বা একটা ঘোষণাপত্র শিক্ষার্থীরা স্বাক্ষর করে নেয়, এবং সেখানে ছিল যে হলে কোনো দলের রাজনীতি পরিচালনা করা যাবে না বা কোনো গেস্ট রুম গণরুম কালচার থাকবে না, সিটগুলো অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে, এই ধরনের নানান দাবি ছিল, ফাও খাওয়ার যে কালচার সেটা হবে না, এবং সেটার ভিত্তিতেই গত বিশ্ববিদ্যালয় কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে একটা ট্রমা যে আবার আগের যে রাজনীতি সেটা ফিরে আসে কিনা, সেটা তো একটা বড় কোয়েশ্চেন, এই মুহূর্তে উত্তর দেওয়া যাবে না, কিন্তু আমি যে প্রেক্ষাপটটা তুলে ধরলাম, আমি অনেকগুলো পজিটিভ জিনিস দেখি, আর এটা কি হবে, রূপ কি হবে, এগুলো ব্রডার ফোরামে বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টা করেন থেকে আছে, অথবা কমিটিও ফর্ম হবে এগুলো নিয়ে, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অ্যাডামেন্ট এই জায়গাটা একটা নিশ্চিত করা যে এটা যেন আর না হয়। একটা শেষ সেন্টেন্সটা আপনাকে বলি, যে মিটিংটা আমাদের হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে, ছাত্র সংগঠনগুলোর সঙ্গে, সেখানে প্রত্যেকটা সংগঠন আমাদেরকে বলেছে যে আমরা একটা চার্টার
স্বাক্ষর করতে রাজি আছি, এবং জাতীয় ঐকমত্য কমিশন অনেকে উদাহরণ দিয়েছে যে আমরা এই কাজগুলো করব না, এবং সেটা আমাদেরকে সবাইকে নিয়ে আপনারা ঘোষণা করেন, কিন্তু রাজনীতি থাকবে না, এটা আপনারা একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। এরপর আরেকটা ভিউ আছে জেনারেল স্টুডেন্ট, আমি আশা করি যে আরো কথা বলার সুযোগ হলে আমি একটু তুলে ধরবো। নির্বাচন হচ্ছে কবে ডাকছো? 9 সেপ্টেম্বর ভোটার তালিকা প্রকাশ হলো। আসিফ আলী। ধন্যবাদ জিল্লুর ভাই এবং আমার সহ আলোচক ডক্টর আব্দুল আল মামুন ভাই আপনাকেও। মামুন ভাই যেটা বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি, এবং তিনি, আমি যদি তার কথা ঠিকভাবে বুঝি তাহলে মোটামুটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়ে 4টা বর্গ কাজ করছে, একটা বামপন্থী, আর একটা ছাত্রদল, শিবির এবং বাগছাস। আমি যে জায়গা থেকে দেখি সেটা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আসলে ভবিষ্যৎ সংঘর্ষের জন্য প্রস্তুত হচ্ছে। নির্বাচন যত সামনে চলে আসবে এই সংঘর্ষটা হওয়ার সম্ভাবনা তত বাড়বে, এবং বিশেষ করে 3টা পক্ষ, শিবির, বামপন্থীরা এবং ছাত্রদল, এইখানের এই বর্গগুলোর মধ্যে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা বেশি। তবে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি যখন আমরা দেখছি, আমি অ্যাজ অ্যান আউটসাইডার হিসেবে বিশ্ববিদ্যালয়ের রাজনীতির আসলে যে স্পেসটা, এটা তো আওয়ামী লীগের সময়ই সংকীর্ণ হয়ে গেছিল, কারণ ছাত্রলীগ তার বাইরে আর কাউকে অপারেট করতে দেয় নাই। ফলে ছাত্রদল তারা ক্যাম্পাসের বাইরে অপারেট করেছে, বামপন্থী যারা ছিল তারা একরকম মানে অক্সিজেনে ছিল এবং সেইভাবে অপারেট করেছে। যদিও আমরা মনে করছিলাম যে শিবির প্রচণ্ড চাপে আছে, কিন্তু গত কয়েক মাসে যখন শিবিরের নেতারা ছাত্রলীগের পরিচয় ছেড়ে শিবিরে বের হয়ে আসলেন আত্মপরিচয়, তখন বুঝতে পারছি যে না না, তাদের একটা ভালো কমফোর্ট জোন ছিল এবং তারা সেখানে কাজও করেছে। আবার এটাও ঠিক যে শিবিরের নাম দিয়ে বহু সাধারণ শিক্ষার্থীকে নির্যাতন করে সেটার বৈধতা দেওয়া হয়েছে, কিন্তু আবার আমরা এটাও দেখতে পাচ্ছি শিবিরের অনেক বড় বড় নেতা তারা ওই সময় বেশ খানিকটা মানে ভালো অবস্থানেই ছিল। তো এইটা যে কাজটা করে, যেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির মধ্যে আস্থার গুপ্ত রাজনীতির ইঙ্গিত করছেন। আমি গুপ্ত রাজনীতির ইঙ্গিত করছি, যেটা হচ্ছে যে এই ধরনের গুপ্ত রাজনীতি বিশ্ববিদ্যালয়ে আস্থার পরিবেশটাকে নষ্ট করে দেয়। আস্থার পরিবেশটাকে, এখন আমি ধরেন আপনি যখন ছাত্র দলের একটা ছেলের সাথে বসছেন, আপনি জানেন যে সে জিয়াকে শহীদ জিয়া মনে করবে এবং সেই অনুযায়ী কথা বলবে। আপনি যে বামপন্থীর সাথে বসছেন, আপনি জানেন যে তার সাথে আপনি মার্কসিজম নিয়ে কথাবার্তা বলবেন। এখন আপনি এমন একজনের সাথে বসলেন যে নিজেকে সাধারণ ছাত্র দাবি করছে, কিন্তু তার হয়তো বা হলে কোনো গোপন কমিটিতে পোস্ট আছে, কিংবা হচ্ছে যে তার কেন্দ্রে গোপন কমিটিতে পোস্ট আছে, এবং হচ্ছে যে সে নিজেকে অরাজনৈতিক দাবি করছে। এখন তার সাথে আপনি আলাপ কেমন করে করবেন? কারণ সে তো প্রথম কথা নিজের রাজনৈতিক পরিচয় স্বীকারই করছে না। তো এইখানে একটা বড় আস্থার সংকট তৈরি হয়। আর একটা যে জিনিস আমরা বর্তমানে ক্যাম্পাসে যে ব্যাপারটা দেখছি, এবং শিবির এবং ছাত্রী সংস্থা তারাও এটা বারবার বলছে যে তারা সেবামূলক কাজ করছে। আমরা যারা ইসলামী রাজনীতি, পলিটিক্যাল ইসলাম ফলো করি, বিশেষ করে ইজিপ্টের কেস যদি আমরা দেখি, সেখানেও দেখব যে তারা প্রাইমারিলি সেবাটাকে রাজনীতির হাতিয়ার হিসেবে নিয়ে আসছে। অর্থাৎ কোথাও একটা পানি খাওয়ার মেশিন দেওয়ার মানে আসলে যতটুকু না ছাত্রদেরকে সাহায্য করা, পানি খাওয়ানো, তার থেকে বেশি বোঝানো যে আই এক্সিস্ট এবং এই পানির ওপরে আমার নিজেরও অধিকার আছে এবং আমি তোমাকে এই অ্যাক্সেসটা দিচ্ছি। তো এই যে সেবার রাজনীতি বা মানে সেবা করছি রাজনীতি করছি না, এটা খুবই টিপিক্যাল একটা স্লোগান, যেটা হচ্ছে যে ইসলামিস্ট আন্দোলনে যারা ইনভলভ তারা অনেক সময় এটাকে ব্যবহার করেন এবং এটাকে ব্যবহার করে তাদের নিজেদের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করেন। তো ওভারঅল যে জিনিসটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে আসলে এই মুহূর্তে রাজনীতি খুব একটা হচ্ছে না, যেটা হচ্ছে যে এক দল গোপনে এবং প্রকাশ্যে নিজেদের ক্ষমতা বিস্তার করছে, অন্য যে দলগুলো বিশেষ করে ছাত্র দল এবং বামপন্থীরা যারা, তারা প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করছে, কিন্তু আমি খুব একটা আশাবাদী না যে এটার একটা ভালো ফলাফল হবে। কারণ যখনই শুধু ডাকসু না, ডাকসু, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগরে, ওখানেও যখন ইলেকশনের টাইমগুলো চলে আসবে তখন দেখা যাবে যে এই সহাবস্থানগুলো আর থাকবে না, তখন মোর সংঘর্ষের দিকে যাবে। আরেকটা ব্যাপার যেটা জিলুর ভাই খুব লক্ষণীয়, বাংলাদেশের জন্য খুব দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশের একটা ক্যাম্পাসে কি হয় এইটা জাতীয় রাজনীতিতে চলে আসে। মানে আমাদের জাতীয় রাজনীতি এবং ক্যাম্পাস রাজনীতির মধ্যে কোনো পার্থক্য নেই, এবং আমরা এমনই একটা হতভাগা জাতি যে আসলে ক্যাম্পাসে কি হচ্ছে না হচ্ছে এইটা নিয়ে আমাদের সবাইকে ব্যস্ত থাকতে হয়।
এখন আমি যে জায়গা থেকে দেখি, এবং এখানে আমাদের অ্যাডাল্টদেরও দোষ আছে, কারণ ক্যাম্পাস একটা খুব ছোট স্পেস, ওই জায়গাটাতে যে ছেলেমেয়েরা রাজনীতি করে তাদের জীবনের সবটুকুই কিন্তু ওইখানে, মানে ওইটাই তাদের জীবন, তাদের কেন্দ্র। এখন মানে আমি দেখি যে অনেক বিদেশে বসে থাকা ছোট ছোট দলের অনেক নেতারা এবং বা দেশে বসে থাকা বড় বড় দলের অনেক নেতারা এই জিনিস নিয়ে নিজেদের ফেসবুক মাতামাতি করে ফেলে। মানে ওই যে ছোট ছেলে মেয়েদের যে একটা স্পেস, তাদের রাজনীতির যে জায়গাটা, ওইটাকে আমরা অ্যাডাল্টরা আসলে রাজনীতির জায়গাতে থাকতে দিই না, তখন ওইটাকে আমরা টেনে হিঁচড়ে জাতীয় রাজনীতিতে নিয়ে আসি। যেইটা যে ক্ষতিটা করছে সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশটাকে নষ্ট করে ফেলছে। বিশ্ববিদ্যালয়ে যারা সাধারণ ছাত্রছাত্রী, মানে যারা ওখানে গেছে পড়াশোনা করার জন্য, যারা পড়াশোনা করে চাকরিতে যেতে চায়, তাদের কোনো ভয়েসের জায়গা নাই, কারণ এখন তাদের নাম ব্যবহার করেও শিবির রাজনীতি করছে। আর অন্য যে দলগুলো, তারা তো তাদের দলীয় অবস্থান থেকে তাদের মতো করে রাজনীতি করছে। তার মানে সাধারণ যে শিক্ষার্থী, যে ছাত্র দল করতে চায় না, যে শিবির করতে চায় না, বা যে হচ্ছে বাকশাস করতে চায় না, সে যদি এখন সময় মতন পরীক্ষা দিতে চায়, সময় মতন পরীক্ষা শেষ করে বের হয়ে যেতে চায়, তার কতটুকু অধিকার আছে? আমরা কি গোটা বিশ্ববিদ্যালয় সিস্টেমটাকে এই 5% ছাত্র রাজনীতি করা গ্রুপের হাতে ছেড়ে দিব? এখন এই প্রশ্নটা করলে আরেকটা আবার যেটা উত্তর চলে আসে, যেটা শিবিরে আসে, তাহলে রাজনীতি নিষিদ্ধ করে দেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ করে দেন। এবং এইটা কিন্তু অনেকেই অনেক জায়গা থেকে বলেন, কিন্তু কেউ এটা বলেন না যে এই যে এই কাজটা যদি হয়, ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ হয়, তাহলে এটা সব থেকে বেনিফিশিয়ারি কে হবে? এটা সব থেকে বড় বেনিফিশিয়ারি হবে যারা গুপ্ত রাজনীতি করার প্র্যাকটিসে অভ্যস্ত। আমাকে আমার এক বড় ভাই, যিনি একাডেমিক, আমি তার নাম বলছি না, তিনি একটা বিশ্ববিদ্যালয়ে খুব বড় অবস্থানে পড়ান, তিনি একবার আমাকে বলেছিল যে আসিফ, দেখবা যে শিবির নিয়ে প্রচুর সমালোচনা করে, এদের একটা বড় অংশ হয় চিটাগাং ইউনিভার্সিটি থেকে আসে, নাহলে রাজশাহী ইউনিভার্সিটি থেকে আসে। তো আমি একটু কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করলাম কেন? তো বলে কি না, কারণ এই যে যারা সমালোচনা করছে তারা তাদের ছাত্র জীবনের যে সময়টা, সেই সময়টাতে তারা আসলে দেখেছে যে এই গ্রুপগুলো যদি ক্যাম্পাসে এককভাবে পাওয়ারফুল হয়, তারা কি ধরনের মোরাল পুলিশিং করে, মানে রাজশাহী ইউনিভার্সিটিতে কি ধরনের মোরাল পুলিশিং হয়, বা চিটাগাং ইউনিভার্সিটিতে কি ধরনের মোরাল পুলিশিং হয়। আমরা কি সিমিলার মোরাল পুলিশিং এখন ঢাকা ইউনিভার্সিটিতে দেখব, জাহাঙ্গীরনগরে দেখব? আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদল, শিবির, বাকশাস, বামপন্থী সবার রাজনীতি করার অধিকার আছে, এবং এইটা তার নাগরিক অধিকার। কিন্তু রাজনীতিটা কি আসলে সবাই করতে চাচ্ছে, নাকি তারা চাচ্ছে যে অন্যের জন্য দরজাটা বন্ধ করে দিব, শুধু আমি নিজের জন্য দরজাটা খোলা রাখবো? এবার আসা যাক জাতীয় নির্বাচনের প্রশ্নে। জিলুর ভাই, যে জায়গাটা আমরা এখন মনে করছি যে জাতীয় নির্বাচন একটা টাইমে হবে, এবং আমি খুবই আশাবাদী যে জাতীয় নির্বাচনটা হবে, কিন্তু যদি ক্যাম্পাসের ইলেকশনের সময় সংঘর্ষগুলো তৈরি হয়, সেটা জাতীয় নির্বাচনে কিভাবে আঘাত ফেলবে? আমাদের এখন প্রায়োরিটি কি আসলেই ক্যাম্পাসের নির্বাচন, নাকি আমাদের প্রায়োরিটি আসলে মূলত জাতীয় নির্বাচন, এবং একটা নির্বাচিত সরকার এসে তারপরে এই পরিবেশগুলো নিশ্চিত করবে? ডেফিনেটলি ক্যাম্পাসে নির্বাচন করার জন্য কিছু ছাত্র গ্রুপের পক্ষ থেকে একটা প্রেশার রয়েছে, বিশেষ করে যারা মনে করছে তারা বেনিফিটেড হবে। কিন্তু এই ক্যাম্পাসগুলোতে যদি আবার সংঘর্ষ ছড়িয়ে পড়ে বিবাদমান গ্রুপগুলোর মধ্যে, এবং যেহেতু ইতোমধ্যেই আমরা দেখেছি যে আমাদের ক্যাম্পাসের রাজনীতি ক্যাম্পাসে সীমাবদ্ধ থাকে না, এটা জাতীয় রাজনীতিতে চলে আসে, তাহলে ওই সংঘর্ষগুলো কি আমাদের জাতীয় নির্বাচনের উপরে প্রভাব ফেলবে না? আমি ব্যক্তিগতভাবে ডাকসু নির্বাচনের পক্ষে, কিন্তু ডাকসু নির্বাচন কি জাতীয় নির্বাচনের থেকে বেশি গুরুত্বপূর্ণ? এই প্রশ্নটাও জরুরি। আমার ব্যক্তিগত পজিশন হচ্ছে যে আমাদের আগে জাতীয় নির্বাচন দরকার, ডাকসু নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু যাতে এইরকম না হয় যে এই যে বিবাদমান গ্রুপ, এই ছোট ছোট নানা নির্বাচন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিনষ্ট না করে। ডক্টর মামুন, আপনি শুনছিলেন? না, ক্রিটিক্যাল থিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য বলে যে ডাকসু নির্বাচনের আগে টেনশন, এবং খুব কমই সাকসেসফুলি নির্বাচন শেষ হয়েছে, এবং আমি ওনার আশঙ্কাকে অমূলক মনে করি না। তার আগে যেটা দরকার, যে ডেট একটা ঘোষণা হয়েছে, আসলে ছাত্র সংগঠনগুলোর আমি তো আসিফের কথা শুনে আমার কাছে মনে হয়েছে যে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটু পেছনে দেখতে হবে। সবার জন্য একটা জিনিস আনমাস খাওয়া দরকার, সেটা হচ্ছে যে আমরা বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশকে এখানে বাদ দিয়ে কথা বলছি, যারা পারিবারিকভাবে বা আইডিওলজিক্যালি আওয়ামী লীগকে ধারণ করে বা ছাত্রলীগকে ধারণ করে, তাদেরকে বাদ দিয়ে কথা বলছি। ওটাও একটু যুক্ত করতে হবে, ওটাও যুক্ত করতে হবে। এবং এই যে গুপ্তের যে জায়গাটা,
এরা ওখানে গিয়ে একটা অবস্থান নেওয়ার চেষ্টা করছে। আর আরেকটা গ্রুপ হচ্ছে যে আপনার এটার বাইরে এই যে যারা আওয়ামী ঘরানার বললাম, আরেকটা হচ্ছে যে না মোটামুটি চিহ্নিত ছিল, কিন্তু আন্দোলনের পরে 1 দিন 2 দিন আন্দোলন করেই বুঝতে পেরেছে যে 3 তারিখ 4 তারিখে গিয়ে খোলস পাল্টিয়েছে। আমি কোনো সব শিক্ষার্থীকে এখানে আনছিও না, ওই আর্গুমেন্টে যাচ্ছিও না, কেউ কেউ সেটাকে আরেকটা পার্টি আবার রাখতে হবে এই 4টা সংগঠনের বাইরে, যারা আবার এই 4টা সংগঠনের মেম্বারও না, তারা কিন্তু একটা গ্রুপ। এই যে গুপ্তের কথা যেটা বলছেন, কেন বললাম, আসিফ ভাই তো থিওরিটিক্যালি বলছেন, আমি অপারেশনাল লেভেল থেকে বলছি, সেটা একটা গ্রুপ। যেমন সেদিন রাতের যে ঘটনাটা, আমি একটা হলে যখন আমি গেলাম তখন আমার মনে হচ্ছিল যে এদেরকে তো অনেক চিনি না, আমি তো অ্যাক্টিভ, আমি এখানে এই বিশ্ববিদ্যালয়ে আমি জড়িত, আমি হলগুলো রেগুলার ভিজিট করি, সেই জায়গাটাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যেটাকে বলতে হয়তো খারাপ শোনাচ্ছে, ওটা আবার ওনার ভাষায় পঞ্চম পক্ষ, আমার ভাষায় তৃতীয় পক্ষ, যে এই তৃতীয় পক্ষটাও কিন্তু অ্যাক্টিভ। সেই জায়গাটাতে আমরা বিশ্ববিদ্যালয়ে চেষ্টা করেছে বা আবার ফেইলও করেছে। কীরকম, আমরা চাচ্ছিলাম যে অভিযোগগুলো আসুক, আসলে আমরা এটার ব্যবস্থা নিতে পারবো। যেমন 128 জন বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি, কিন্তু আমরা কয়েকবার চিঠিপত্র দিয়েছি। ওখানে দুটো জিনিস আমার মনে হয় আছে, একটা হচ্ছে ভয় কাজ করছে যে আমি যে কাউকে অভিযুক্ত করবো, সেটা শিক্ষকদের ক্ষেত্রে হোক শিক্ষার্থীদের ক্ষেত্রে হোক, এটা একটা জিনিস। আর একটা হচ্ছে যে আসলে আমি এটা করতে গিয়ে কি অ্যাডভান্টেজ পাবো, কি ডিসঅ্যাডভান্টেজ হবে, পলিটিক্যাল গেইন কতটুকু হবে, সেই হিসাবের মার প্যাচে, অর্থাৎ কোনো দল থেকেও বলা হচ্ছে কিন্তু ওখানে আবার অভিযোগ দেওয়া হচ্ছে না, সেটা একটা প্রবলেম। এই জায়গাটাতে একটা কালেকটিভ আমাদের সলিউশন দরকার ছিল, বিশ্ববিদ্যালয় লেভেলের কনসেনসাস, যেটা তো কোনো প্রক্রিয়া করলে ভালো হতো কিনা জানি না, বাট অ্যাডমিনিস্ট্রেটিভ প্রক্রিয়ায় সেটা চেষ্টা করা হয়েছে। অসুবিধাটা হচ্ছে যে এই যে গ্রুপের কথাটা আপনারা বলছেন, এখন এই দুটো গ্রুপে গিয়ে যোগ দিচ্ছে ওই জায়গাটাতে সবাই, কিন্তু যেটা বলে যে হ্যাঁ এটা তো ওপেন সিক্রেট, শিবিরের যারা ছেলে ছিল অনেকে পদধারে ছিল, সে আলোচনা আমরা করছি, কিন্তু এই জায়গাটা একটা বড় চ্যালেঞ্জ। এরপরে ডাকসু ন্যাশনাল ইলেকশনের আগে না পরে, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে পার্টিকুলারলি যে সংগঠনগুলোর অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তারা চায় যে ডাকসু ইলেকশন হোক, যে কারণ তারা ক্যাম্পাসে এটা লম্বা সময় অপারেট করতে পেরেছে, বা মার খেয়ে হলেও ছিল, আবার আন্দোলনের পরে এক ধরনের গভর্নমেন্ট যে ইস্যুটা আমরা বলছি যে রিলেশনশিপ সব কিছু মিলে কিছু বেনিফিট পেয়েছে। আর শিবির রেডিমেড, আমি ওই যে বললাম যে আমি একজন অ্যানালিস্ট হিসেবে বলছি, শিক্ষক হিসেবে না, রেডিমেড একটা সেট আপ তাদের ছিল, কাজ করে গেছে, এবং তারপরে এখন আবার এসে এখন তারা কাজ করছে আরও কিছু অ্যাডভান্টেজ তৈরি করে। আরেকটা হচ্ছে খোলাখুলি বলে ছাত্র দলের যে ইস্যুটা ছিল, যে তারা যেভাবে ক্যাম্পাসের মধ্যে ছিল না, নতুন করে এসছে। এখন একটা বলয় আমি দেখি যে ছাত্র দল নতুন করে এসেও কিন্তু তারা একটা বাধার মুখে পড়েছে, ওইটা পয়েন্টে যাচ্ছে অভ্যুত্থানের পরে এখন এই গ্রুপটাকে যে ধরেন, আমি কথার কথা যে ক্যাম্পাসে আমি আমার মতো করে একটা সেট আপ করেছি, এখন সেই সেট আপে ছাত্রদল তো একটা থ্রেট, বা ছাত্রদল পরিচালিত রাজনীতি যদি করে এগোতে চায় তাহলে সেটা থ্রেট, তাহলে কি পিছনের দিকের স্টোরিটা কালচারটাকে সামনে এনে বলা, একটা তৈরি করা, এবং সেক্ষেত্রে এই গ্রুপটাকে কোনোভাবে, কারণ এটা আমি তো একটা কমফোর্ট জোনে আছি, সেই কমফোর্ট জোনটাকে যদি আমি এখন এই চ্যালেঞ্জের সম্মুখীন হই, তাহলে তো আমার এই কমফোর্ট জোনটা থাকবে না। সেটার এক ধরনের আমি অবজার্ভ করি ক্যাম্পাসের মধ্যে, এরকম একটা ইস্যু আমি অবজার্ভ করি। এটা দায়িত্ব আমাদেরই ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন হিসেবে, যেটাকে যতটা সাপোর্ট করা যায়, অনেক ক্ষেত্রে হয়েছে, কিন্তু আবার কোনো কোনো ক্ষেত্রে ওই যে বললাম যেটা মবের ইস্যু থাকে, যে নামে বেনামে তৈরি করে একটা ন্যারেটিভ তৈরি করে এটাকে সামনে নিয়ে এসে যেন মেইন স্ট্রিম না ঢোকে বা কমফোর্ট জোনকে হ্যাম্পার না করে, তারও এক ধরনের প্রচেষ্টা যে ক্যাম্পাসে নাই, সেটা সবার ক্ষেত্রে না, কোনো কোনো ক্ষেত্রে এটা হচ্ছে। আমি মনে করি সিগনিফিকেন্ট, যেহেতু গতকালের এই মিটিংয়ের ভিতরে আমি ছিলাম, সেখানে ডাকসুর আশঙ্কাটা যে আসেনি তা না, এবং আমিও মনে করি যে ডাকসু একেবারে 9 তারিখে হয়ে আমরা যে পার করতে পারবো, অথবা আরও সিনিয়র যারা আমার ম্যানেজমেন্টে তারা আরও ভালো বলতে পারবেন, আশঙ্কার জায়গাটা আছে। এবং এটা তো বলাই বাহুল্য, উনি যেমন একটা রাজনৈতিক ডেফিনেশন দেওয়ার চেষ্টা করলেন, আপনি শুরুতে খোলাখুলি বলেছেন, যেটা আসলে ন্যাশনাল ইলেকশনকে প্রভাবিত করবে, কিন্তু যদি সবার জন্য সুযোগ নিশ্চিত করা যায়, আর পঞ্চম ওনার গ্রুপ আর আমাদের তৃতীয় গ্রুপটা বলছি, তাদেরকে যদি শাস্তির আওতায় আনা যায়, এবং হলগুলোতে যারা বাইরে ছিল, যে সিটের ইস্যুটা আছে, বিশ্ববিদ্যালয়ে কাজ করেনি তার জন্য তা না, কিছু কিছু ভর্তি আমরা সুযোগ করে দিয়েছি, হলগুলোতে যখন নিয়ে আসতে করেছি, কিন্তু যে হল কালচারের যে সুষ্ঠু রাজনীতির পরিবেশ, তাতে মব তৈরি করে এই গ্রুপটাকে বাইরে রাখা, এই জন্য কিন্তু এই গুপ্তের প্রসঙ্গটা আসছে।
আলোচনায় একটা ভালো দিক ছিল, শিবির ওখানে প্রেজেন্ট ছিল, যে সবাই শিবির সেড যে আমরা আমাদের কমিটি প্রকাশ করব, আমরা হলের প্রভোস্টদের সাথে পরিচয় করা দেবো, বা আমরা রিসেন্টলি যে প্রোগ্রাম করেছি দরকার ড্রোন ফুটেজ দেখে সেটা আপনারা দেখেন আমরা করতে চাই। এটা এক ধরনের পজিটিভ নোশন বলে আমি মনে করি, যে যখন উনি বলছেন যে সব দলের রাজনীতি করার সুযোগ আছে। তবে হ্যাঁ, এইটা একটা ক্যাম্পাসের মধ্যে বড় ডিসকাশন এখন, পার্টিকুলারলি সবগুলো রাজনৈতিক সংগঠন যারা, ছাত্র সংগঠন যারা অ্যাক্টিভ, শিবির ছাড়া যে নানান ফর্মে এই ভেহিকেল ফ্যাসিলিটিস, সিকিউরিটি ফ্যাসিলিটিস, হলের পানি টানি দেয়া নিয়ে, এইটার বিরুদ্ধে একটা আমার মনে হয় কনসেনসাস তৈরি হয়েছে ক্যাম্পাসে, এবং সেটা এখন শিবিরকে অ্যানালাইজ করতে হবে। এই কারণে এত বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যে তারা রাজনীতি করার সুযোগ পাচ্ছে, আইডিওলজিক্যাল চ্যালেঞ্জটা তাদেরকে নিতে হবে, অপারেশনাল চ্যালেঞ্জটা তাদেরকে নিতে হবে, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড রিজেকশন অফ রিলিজিয়াস পলিটিক্স তাদেরকে নিতে হবে। এটা করলে আমি মনে করি শিবিরের জন্য মঙ্গল। সেটা যদি না হয়, তখন আমি ওনার এই জায়গাটা দেখি যে আশঙ্কার জায়গাটা, যে তাহলে তো সংঘর্ষ হবে, তাহলে তো অন্যরা দাঁড়িয়ে যাবে। যেহেতু একটা ফেয়ার পলিটিক্সের এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, আমি আশা করবো শুধু শিবির না, যারা মব, ছোট ছোট সংগঠন যারা মবের মাধ্যমে রাজনীতি করতে চাচ্ছে, বা শিবিরে যদি ঠিক হয়ে থাকে, ওরাও আমার স্টুডেন্ট, যদি সেটা ঠিক হয়ে থাকে, বরং এই যে রাজনীতির যে সুষ্ঠু পরিবেশ, হলে সুন্দর করে সিট বরাদ্দ, ফাও খাওয়া নেই, আশেপাশে চাঁদাবাজির কোনো ইস্যু নেই, ইদানিংকালে আপনি দেখেন কোনো ইস্যু তৈরি হয়নি। সেগুলো কি আবার একটা চাঁদাবাজির ইস্যু আমার হলে হয়েছিল, SM হলে বলা হয়েছিল যে এটা ছাত্র দল করেছে, আসলে আমি খুঁজে পেলাম ওটা ছাত্র সমাজ করতো সেটা, এবং আমি তদন্ত করে তাদের কিন্তু বহিষ্কারও করেছে। এই কালচার তো ছিল না বিশ্ববিদ্যালয়ে, যে আপনি ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আপনি বহিষ্কার করে দিলেন, সেটা তো আমি হলে করেছি। এবং যেভাবে প্রোপাগান্ডা করে বলা হলো যেটা ছাত্র দল করেছে, ছাত্র দল করেনি, এটা ওপেনলি বলছে, আমার স্টেটমেন্টও আমি বলেছি। তো সেই জায়গাটাতে যেটা একটা পরিচালিত রাজনীতির পরিবেশ তৈরি হচ্ছে, আমি আশা করব শিবির সহ যদি অন্য কোনো সংগঠন এই গুপ্ত রাজনীতির মধ্যে ছায়া একটা অবস্থান তৈরি করতে চায়, জাস্ট ছায়া শ্যাডো কন্ট্রোল তৈরি করতে চায়, তার বাইরে গিয়ে যদি বাইরে বের হয়ে আসে, তখন বরং বেটার এনভায়রনমেন্ট। আসিফ, আমি একটু জাস্ট আপনার কাছ থেকে বুঝতে চাই, যেহেতু আমরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আলোচনার মধ্যে আপনি গুপ্ত রাজনীতির প্রসঙ্গটা টানলেন, কিন্তু জাতীয় রাজনীতিতে গুপ্ত রাজনীতির চেহারাটা কি, এবং নির্বাচন যখন ঘনিয়ে আসছে, এবং গুপ্ত নানা রকমের প্রচারণও আমরা দেখতে পাই, এবং আপনার যেহেতু একাডেমিক ইন্টারেস্ট এই জায়গায়, এবং আপনার কাছ থেকে বুঝতে চাই যে সিনারিওটা কি দেখছেন আপনি। আমাদের সবথেকে দুঃখজনক যে ব্যাপার সেটা হচ্ছে যে এই যে গুপ্ত রাজনীতির প্রবণতা শুধুমাত্র যে ক্যাম্পাসে সীমাবদ্ধ তা না, এই সীমাবদ্ধতা এবং জাতীয় রাজনীতির মধ্যেও আছে। এবং এই সীমাবদ্ধতার মূল যদি দায় আমি কাউকে দিতে চাই, আমি সেইটা হচ্ছে জামায়াতকেই দায়টা দিব। বিএনপি তার নিজস্ব দোষ আছে, বিশেষ করে সে তার তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে পারে না, এবং অনেক জায়গায় চাঁদাবাজির ঘটনা ঘটছে এবং অন্যান্য জায়গায়। আরেকটা যে মেইন পক্ষ সেটা তো জামায়াত ইসলাম। এখন জামায়াতের রাজনীতি যদি আমরা খুব ক্লোজলি দেখি, আমরা দেখব যে জামায়াতের রাজনীতির একটা বড় অংশই পর্দার পিছনে হয়। আমরা শুধু এটা অনেকটা ওই যে আইসবার্গের মতন, শুধু টিপটা দেখতে পাই, নিচের যে ইয়েটা এটা একদম বিহাইন্ড দ্য ডোর হয়ে থাকে। এইটা জামাতের জন্য অ্যাবনর্মাল না। এটা অ্যাবনর্মাল না কারণ হচ্ছে যে কোনো আইডিওলজিক্যাল পলিটিক্যাল পার্টি, সেটা যদি আমরা ইজিপ্টের ক্ষেত্রে দেখি, কিংবা যদি টু সাম এক্সটেন্ট টার্কিতেও দেখি, এই ধরনের একটা প্রবণতা রয়েছে। এবং এই প্রবণতা থাকার একটা কারণ, এই পার্টিগুলো নিজেদের পক্ষে এরকম যুক্তি দেয় যে আমরা যেহেতু সেকুলার পলিটিক্যাল পার্টি থেকে, সেকুলার স্টেট থেকে রিপ্রেশনের শিকার হই, সো সার্ভাইভালের জন্য এই প্রসেসে যেতে হয়। এবং আমি বেসড অন দ্যাট লজিক 2024 সালের 5 আগস্ট পর্যন্ত বেনিফিট অফ ডাউট দিব। 2024 সালের 6 আগস্ট থেকে এই যে আজকের এই 1 বছর তো এই ধরনের কিছু ছিল না, তাহলে এই 1 বছরও কেন সেম মডেল ফলো করতে হবে? 1 বছর তো যথেষ্ট সময় টু সি যে জামায়াত তার পুরনো মডেল থেকে বের হয়ে আসছে কিনা। কারণ আমরা যদি গণতান্ত্রিক রাজনীতির কথা বলি, এবং আমি বিশ্বাস করি সেই রাজনীতিতে জামায়াতের অংশগ্রহণের পূর্ণ অধিকার আছে, কিন্তু এটাও তো আমাদের দাবি যে জামায়াত ট্রান্সপারেন্সিও দেখাইতে হবে। আমরা জানি যে জামায়াতের একটা হিউজ পলিটিক্যাল ইকোনমি আছে। আমরা কি জানি জামায়াত টার্কি থেকে কত টাকার ডোনেশন নেয়? আমরা ওকে ফাইন, আমরা জানি যে বিএনপি কোথায় চাঁদাবাজি করতেছে, কিন্তু ফরেন কোন কান্ট্রিগুলো জামায়াতের কোন প্রজেক্টকে ডোনেশন দিচ্ছে, হাউ মাচ ডু ইউ নো দ্যাট? এটা তো একটা আমি যেমন এখন প্রশ্ন করি যে আমাদের এটা দেখা উচিত যে ইন্ডিয়া কতটুকু ডোনেশন আওয়ামী লীগকে দিয়েছে, হ্যাঁ, তাহলে আমার সেম আর্গুমেন্টে আমাদের প্রশ্ন করা উচিত যে জামায়াত কোন ডোনেশন কোন কান্ট্রি থেকে, মুসলিম কান্ট্রি থেকে পাচ্ছে, এটা কতটুকু পাবলিক হচ্ছে। ডেফিনেটলি জামায়াত বলে যে তারা চাঁদার মাধ্যমে তাদের রাজনীতি পরিচালনা করে, তাদের হাদিয়ার মাধ্যমে। তাহলে এই যে বিভিন্ন দেশের জাকাতের ডোনেশন যেগুলো আসছে, এটা কোত্থেকে আসছে?
তো ফলে এইখানে একটা ইকোনমি রয়েছে, যে ইকোনমিটা Very strong হিডেন, economy and hidden. যে ইকোনমিটা হিডেন। এখানে একটা লিডারশিপ স্ট্রাকচার রয়েছে যেটা হিডেন, এবং এই লিডারশিপ স্ট্রাকচারের দুইটা উইং, একটা হচ্ছে ন্যাশনাল পলিটিক্সের উইং আর একটা হচ্ছে যে ছাত্র রাজনীতির উইং। ছাত্র রাজনীতির উইংয়ে আমরা মামুন ভাই যেটা বলছিল যে উনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু উনি এখন ইনভলভ, উনি সেইখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সাম্পল দিচ্ছেন এবং ওনার কাছ থেকে একটা আশাব্যঞ্জক জায়গাও আমরা পাচ্ছি। কিন্তু আমরা কি জানি চিটাগাঙে কি হচ্ছে? আমরা কি জানি রাজশাহীতে কি হচ্ছে? আমরা কি জানি ইভেন কাছের জাহাঙ্গীরনগরে কি হচ্ছে? কারণ এগুলো তো লাইমলাইটে নাই। এবং এগুলোর আমরা যদি বাংলাদেশের ছাত্র রাজনীতির সহিংসতার ইতিহাস দেখি, 1990 থেকে 2006 পর্যন্ত ছাত্রলীগ, ছাত্রদল, শিবির তিনটা গ্রুপই যার যে ক্যাম্পাসে প্রায়োরিটি ছিল সে কিন্তু প্রচণ্ড রকমের সংঘর্ষ করেছে। হ্যাঁ, যেখানে ছাত্রলীগের নিয়ন্ত্রণ ছিল তারা সেখানে সংঘর্ষের আশ্রয় নিয়েছে, যেখানে ছাত্রদলের নিয়ন্ত্রণ ছিল তারা সেখানে করেছে, যেখানে শিবির ছিল সেখানে করেছে। এখন এসে মানে আমি আসলে এটা বিশ্বাস করার কোনো কারণ খুঁজে পাই না যে এই ছাত্র গ্রুপগুলো এই সংঘর্ষ থেকে বাইরে চলে যাবে। এখন একটা মিডিয়া প্রেশার রয়েছে, মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ রয়েছে ওভারঅল, তাই আমরা এটা একটু কম দেখছি। আমরা এটার মানে আরও বিস্ফোরণটা দেখব ইলেকশনের পূর্ববর্তী এবং পরবর্তী সময়টাতে, কারণ তখন ওই যে মনে রাখতে হবে যে ক্যাম্পাসের নিয়ন্ত্রণের সাথে সরকারের নিয়ন্ত্রণের একটা সম্পর্ক রয়েছে। একটা মজার জিনিস বলি জিল্লুর ভাই, এটা আপনিও জানেন এবং স্যারও হয়তোবা জানে, 5 আগস্টের পরে 7, 8, 9, 10, 11 এই 4-5টা দিনে ডাকসুর নিচতলায় এবং ডাকসুর ওপরের তলায় যে ক্ষমতার ভাগাভাগি হয়েছে, এবং যারা যারা সেখানে ছিলেন, সেখানে ছাত্রনেতা এবং এখন যারা বিভিন্ন পজিশনে রয়েছে তারাও ওই জায়গাগুলোতে কিন্তু ছিল। আপনি চিন্তা করেন যে আমরা আসলে আমাদের রাজনীতি কোন ডেভেলপমেন্ট কোন স্টেজে আছে, যেখানে এরকম একটা জায়গায় বসে মানে ছাত্ররা এবং কিছু লোকজন মিলে তারা ভাগাভাগি করছে যে কে কোন পদে যাবে, কে কোন জায়গায় যাবে। এইটা কি সুস্থ কোনো কিছুর এক্সাম্পল দেয়? আমরা কি এটা থেকে কোনোভাবে বের হয়ে আসতে পারছি? এবং এই কারণেই গত 1 বছর ধরে আমরা বারবার বলতেছি যে রাষ্ট্রের ট্রান্সপারেন্সি দরকার, পলিটিক্যাল পার্টির ট্রান্সপারেন্সি দরকার। আমরা যেমন রিসেন্টলি দেখলাম যে বিএনপির যে আয় সেটা 5 আগস্টের আগে আর 5 আগস্টের পরে আকাশ পাতাল বেড়ে গেছে। তাহলে তো নাগরিক হিসেবে এটা আমার জানার অধিকার যে বিএনপির আয় বাড়লো কেমন করে। নাগরিক হিসেবে এটা আমার জানার অধিকার যে জামায়াত বাইরের কোন বিদেশি মানে ইন্টারেস্ট গ্রুপ থেকে টাকা নিচ্ছে। এইটা তো আমার জানার অধিকার যে মানে হচ্ছে যে তারা এই টাকাগুলো কিভাবে ছাত্র রাজনীতির মধ্যে পুশ করছে। আমি একটা এক্সাম্পল দিই, ধরেন এই যে শিবির বিভিন্ন মানে হচ্ছে যে হলগুলোতে এবং 2-1টা জায়গায় আমি দেখলাম ছাত্রদলও করেছে, তারা পানির ট্যাঙ্কি দিচ্ছে, নানা রকম সেবামূলক কাজ করছে, এই করছে। এই ফান্ডিংটা কি সে তার সেলফ ফান্ডিং থেকে নিচ্ছে নাকি সে তার মাদার অর্গানাইজেশন থেকে নিচ্ছে? যদিও শিবির স্বীকার করে না যে জামায়াত তার মাদার অর্গানাইজেশন, এমনকি শিবির এটাও স্বীকার করে না যে ছাত্রী সংস্থা তাদের সাথে জড়িত। এই যে অস্বীকারের রাজনীতি, মানে এই যে এত অতি কৌশল, এইটা কেন? মানে এটা তো একটা বড় ব্যাপার না? আমি যখন সামনাসামনি দেখতে পাচ্ছি যে এই তিনটাই ব্রাদার সিস্টার কনসার্ন, এবং দের ইজ নো রং। আই অ্যাম সো হ্যাপি যে বাংলাদেশে এরা এখন স্বাধীনভাবে রাজনীতি করতে পারছে, আর কোনো একটা ছেলেকে মেরে ফেলে শিবির বলে বৈধতা দেওয়া হচ্ছে না। আমার এক বন্ধু, তাকে মানে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে শিবির হিসেবে সন্দেহ করে। মানে এই ঘটনার ঘটছে না, এর থেকে আনন্দের আর কিছু নাই। কিন্তু কথা হচ্ছে তার মানে কি এই যে ওই ঘটনাগুলোর কারণে আমরা এই অস্বচ্ছতাগুলোতে এক ধরনের মৌন সম্মতি দিব? আমরা কি ভিকটিম চিন্তা করে বর্তমান স্বচ্ছতার প্রশ্নটাকে এড়িয়ে যাব কিনা, সেটা একটা বড় প্রশ্ন, মৌলিক প্রশ্ন। এবং ডক্টর মামুন আপনি শুনছিলেন, এবং আমি একই সঙ্গে যেহেতু সময়ও আমরা শেষের দিকে চলে আসছি, জাতীয় নির্বাচনের চেহারাটা কি? অনেকেই আশাবাদী যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, যেভাবে আসিফ বিন আলীও শুরু করেছিলেন। আপনি কতটা আশাবাদী এবং নির্বাচনের জন্য আসলে কতটা প্রস্তুত সরকার বা দেশ? প্রস্তুত এই অর্থে যে সরকারের প্রস্তুতি, সক্ষমতা, নিরপেক্ষতা, এই ইস্যুগুলো সামনে আনা দরকার। একই সঙ্গে সাম্প্রতিককাল আপনি বিআইজিডির একটা সার্ভে রিপোর্ট দেখেছেন, এর আগেও বেশ কিছু রিপোর্ট সার্ভে বিআইজিডিও করেছে, অন্যরাও করেছে। তো সেটা ট্রেন্ডটা কি মনে হচ্ছে? 1 মিনিট একটু নেই সময়, আমি যেটা আপনি অনলাইন ইয়েটা আসিফকে জিজ্ঞেস করেছি একটু কমপ্লিমেন্ট করতে চাই যে এই যে পরিবর্তিত বাস্তবতায়, আমি জানি না অভিযোগটা, কিন্তু অভিযোগের তীরটা গেছে যে আপনি ঐক্যমত্য কমিশনের প্রতিদিন অনেকগুলো পজিটিভ আউটকাম আসতো, মেইনস্ট্রিম মিডিয়াতে একরকম হতো, কিন্তু আপনি দেখবেন অনলাইনে নানান প্ল্যাটফর্ম, নানান বট আইডি যেটাকে আমরা বলছি ফেক, নানান ফর্মে এই কমিশনে
ঐক্যমত হচ্ছে না, বা একটা বলেই দিই আমি যে বিএনপি মেনে নিচ্ছে না, এই প্রচারণাটা এমনভাবে মেইন স্ট্রিম নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। ভাগ্য ভালো যে বিএনপিটা মোটামুটি কাভার করে এটা সনদের একটা শেষ পর্যায়ে আমরা বুঝতে পারছি না এটা হয়ে যাবে। এই জায়গাগুলো তো, এবং অভিযোগটা জামাতের দিকে, অভিযোগের তীরটা জামাতের দিকে, কারণ আওয়ামী লীগের দিকে না যতটা ওরা অ্যাক্টিভ বা এই মুহূর্তে করবে, এটা জামাতের দিকে তীরটা বেশি ছিল। আবার নির্বাচনের ডেটটা নিয়ে নিজেরাই নানান সময়ে এই ডেটটা নিয়ে এক এক সময় এক একভাবে ডেট প্রপোজ করেছে। পিআর পদ্ধতি নিয়েও এই ইস্যুটা এসছে। আর সবচেয়ে যেটা আমি মনে করি যে জায়গাটা আসিফ ভাই বলল, যে জামাতের জন্য এখন আইডিওলজিক্যাল জায়গাটা থেকে মুক্তিযুদ্ধের বিষয়টাকে ক্লিয়ার করে সামনের দিকে এগোনোর সবচেয়ে ভালো সময়। কিন্তু কেন জানি ওই নেচারটা থেকে, বা ওই যে তুরস্কের উদাহরণ দিল, বা আমরা এর আগে ওই আমাদের পার্টিকুলারলি যে কাতার মডেল, তুরস্ক মডেল, বা এই যে আমাদের লিবিয়া মডেল বা মিডল ইস্টের ওভারঅল মডেল, এটার বাইরে যেতেই পাচ্ছে না ইয়ার মধ্যে, বিকজ এটার সঙ্গে ইকোনমি এবং পলিটিক্সের একটা বড় সম্পর্ক তারা দেখে। কিন্তু আদতে আমি সার্ভেতে আসবো, বাট ভোটের রাজনীতিতে এগুলো কতটুকু বেনিফিট দিবে আমার মনে হয় যে জামাতের ওটা ভাবার সময় এসে। আপনি যেটা বলছেন যে আমাদের নির্বাচন নিয়ে, আরেকটা জিনিসও বলি যে এই যেভাবে প্রশাসনে লোক বসানোর অভিযোগটা, বা যেভাবে তারা প্রশাসনের লোক, এটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যে ভাগাভাগি করে বসিয়েছে, যে কথাটা উনি বললেন, আমরাও তো এই ঘটনাগুলো জানি যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এই লোকগুলোকে বসানো হয়েছে। বিএনপির ক্ষেত্রে বলা হয়েছে যে বিএনপি চাপিয়ে দিয়েছে, এটা নিয়োগ দিয়েছে, জোর করে নিয়েছে, এটা দিতে হবে বলেছে। এটা বিএনপির ন্যারেটিভ তারা দাঁড় করেছে। বিএনপির ন্যারেটিভটা মাস্তানির ন্যারেটিভ, বিএনপির ন্যারেটিভটা চাপিয়ে দেওয়ার ন্যারেটিভ। আর তারা যে অধিক সংখ্যক লোক বসিয়েছে, কি অনেক ক্ষেত্রে তো অভিযোগও আছে যেটা একটা ফাইন্যান্সিয়াল ডিলিংসের মাধ্যমে বিভিন্ন পোস্টে লোক গেছে বা তারা বসেছে, সেটা আবার একটা সফটওয়্যার ন্যারেটিভ তারা দাঁড় করানোর চেষ্টা করেছে। এই জায়গাগুলো আদতে দীর্ঘস্থায়ী রাজনীতির জন্য খুব বেশি বেনিফিট জামাতের জন্য বয়ে আনবে না। নির্বাচন কিন্তু আমার মনে হয় যে বিরু ভাই, গত কয়েকদিনের আশঙ্কার জায়গার থেকে একটু বোধহয় ভালো জায়গার দিকে আমরা আছি। আপনার তৃতীয় মাত্রার একটা বড় আলোচনা আমরা আসলেই করে, অন্য ফোরামে হয় না, রিজিওনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ইস্যুস, সেখানে আমার মনে হয় কিছু অ্যাম্বিগুইটি এখনও আছে বিগ পাওয়ারগুলোতে, পার্টিকুলারলি রিসেন্ট ইন্টারাকশন উইথ চায়না, ইউএসএকে কীভাবে অ্যাকোমোডেট হবে নেক্সট গভর্নমেন্ট। ওই যে বলে নিলাম যে আপনার ফোরামে এগুলো আলোচনা হয় জন্য অন্য ইস্যু শোয়ের চেয়ে বেশি কথা বলা যায়, সেগুলোতে এক ধরনের ইস্যুজ আছে, নেইবারিং স্টেট, সেগুলোর মেকানিজমটা এখনও আমার কাছে মনে হয় যে ইয়েট টু বি ডিসাইডেড উইথ অল দি পার্টিস, পার্টিকুলারলি উইথ বিএনপি, যে কীভাবে তারা যাবে, কী করবে না করবে, এবং সেগুলো নিয়ে আমার ধারণা একটা সেটেলমেন্টে আসবে। কারণ এই সরকারের সময় চাইনিজ যে উত্থান, সেটাকে কীভাবে কন্ট্রোল করবে নেক্সট গভর্নমেন্ট, বা কীভাবে ব্যালেন্সটা করবে, ভারতের সাথে ডাইনামিক্স কী হবে, ইউএসের সঙ্গে কী হবে, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে কী হবে, মিডল ইস্টের দেশগুলো, যে কয়েকটা দেশের নাম উনি বলছেন আমরা জানি খুব ওপেনলি সাপোর্ট করে জামাতকে, সেই জায়গাগুলোতে হয়তো বা একটু আমার মনে হয় যে এম্বিগুইটি থাকলে বা ডিসকমফোর্ট বা আলোচনার সুযোগ এখনও রয়েছে। কিন্তু এমনিতে আমি মনে করি যে নির্বাচনের দিকে দেশ যাচ্ছে এবং নির্বাচনের দিকে যাবে। আর এটাও বোধহয় এখন একটা বাস্তবতা যে নির্বাচনে যখন ফেব্রুয়ারিতে সময়টা ঘোষণা এখন হয়ে গেল, তখন আশঙ্কার জায়গায় যদি কোনো পার্টি বা কোনো গ্রুপ বা কোনো গোষ্ঠী ক্ষমতায় যারা থাকতে চায়, বা কোনো গোষ্ঠী যদি ধরে নেই যে বিএনপির ক্ষমতায় যাওয়াকে দীর্ঘস্থায়ী একটা প্রক্রিয়ায় ফেলতে চায়, সেটা দীর্ঘস্থায়ী রাজনীতির জন্য খুব ভালো হবে না। কেন? তিনটা কারণ। একটা সোশ্যালি আমরা খুব স্টেবল অবস্থায় নেই, এবং নির্বাচন একটা সময় দেবে। এবং আমি প্রশ্নটা আপনাকেই বরং করি, ফেব্রুয়ারি নির্বাচন ঘোষণা করার পর আপনার মনে আশঙ্কা থাকলে একটা স্বস্তি নিশ্চয়ই এসছে, তার মানে সামাজিক স্বস্তির জায়গাটা তৈরি হচ্ছে। অর্থনীতি, হ্যাঁ, আমাদের ফরেন রেমিটেন্স ইনক্রিজ করছে, আমাদের এফডিআই জন্য আমরা চেষ্টা করছি, বাট ওভারঅল ইকোনমি কিন্তু স্ট্যাগনেন্ট, গ্রোথের দিক দেখলেই হয়ে যায় যে বিলো 4, অ্যারাউন্ড 4 ঘোরাঘুরি করছে। আর তৃতীয় হচ্ছে যে আপনি একটা কমিটমেন্ট করার পরে, পলিটিক্যাল কমিটমেন্ট করার পরে টু দি মেজরিটি পলিটিক্যাল পার্টি ইনক্লুডিং দ্য বিগেস্ট পলিটিক্যাল পার্টি, এখান থেকে সরে আসা এটা কঠিন হবে বলে আমি মনে করি। আর একটা জিনিস হচ্ছে যে নির্বাচন কমিশন, আজকে আপনি জানেন যে আরপিও তে সংস্কার এনেছে, না ভোটের ডিসিশন হয়েছে, এবং পার্টিকুলারলি নির্বাচন বাতিল করার ক্ষমতাটা রিস্টোর হয়েছে। সো সব কিছু মিলে আমার মনে হয় যে নির্বাচনের দিকে দেশ যাচ্ছে। কোনো গোষ্ঠী যদি কোনোভাবে এটাকে পেছানোর কোনো তথ্য বা কোনো ঘটনা ঘটাতে চেষ্টা করে, ওই গোষ্ঠীর জন্য বা দলের জন্য আমার মনে হয় দীর্ঘ সময়ের জন্য সেটা ভালো ফল বয়ে আনবে না। বিআইজিটির সার্ভের কথা এইটা একটা ক্রেডিবিলিটি, আমি ডিটেলস পড়িনি, শুধু পত্রিকা যতটুকু পড়লাম দেখলাম যে এটা একদিক থেকে ভালো, একদিক থেকে খারাপ। ভালো কীরকম, যে মানুষ দেখুক যে বিএনপি কোন ধরনের রাজনীতি তাকে উপহার দেবে, সেটা বিএনপিকে কনভিন্স করা উচিত তাদের ভালো কাজগুলোর মাধ্যমে। বিএনপি বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছে, চাঁদাবাজি বন্ধ করা, অপকর্ম বন্ধ করা,
এই জিনিসগুলো কিন্তু বেশি করে প্রচারণায় আসছে না, যতটা প্রচারণায় জামাতের কোনো অ্যাক্টিভিটি আসে বা অন্য এনসিপিটা আসতেছে। কিন্তু বিএনপির এই জায়গাটাতে আমি মনে করি কাজ করার সুযোগ রয়েছে নিজেদেরকেও, যে তাদের কর্মসূচি নিয়ে সারা দেশে যাচ্ছে, কথা বলছে। মিডিয়া কাউন্টারটা তাদের কী হবে বা জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করছে কিনা, এই জরিপটাতে কিন্তু মনে হচ্ছে যে আরও বেশি এই জায়গাটাতে কাজ করতে হবে। 10% জামাতের একটা ভোটের কথা বলা হয়েছে, এটা আমার ধারণা ওটা ওই 10% যেটা সবসময় 10%, আর 48%-এর জায়গাটা যেটা সুইং ভোটার আমাদের এখানে সবসময় 20-25 থাকতো, কারণ 30-50 আর 60 ভোটটা গেলে 65 গেলে 20%। এই জায়গাটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির জন্য চ্যালেঞ্জ, পার্টিকুলারলি বিএনপির জন্য চ্যালেঞ্জ, যে তারা এই সুইং ভোটারকে, এবং আমার ধারণা আর একটা সানএমের একটা কয়েকদিন আগে কিন্তু জরিপ ছিল ইয়াংদের মধ্যে, এখানে মেসেজটা খুব গুরুত্বপূর্ণ হবে নতুন ভোটারদের জন্য। বিএনপি যে 31 দফা বলছে তাদেরকে আরও ব্রেকডাউন করে নতুন ভোটারদের জন্য কী কাজ করবে, বা জামাত এই ভোটটাকে টানার জন্য তাদের কর্মসূচি কী হবে, মুক্তিযুদ্ধের তাদের যে ভূমিকা সেটার ব্যাখ্যা কী হবে, ধর্মভিত্তিক রাজনীতির বাইরে গিয়ে তারা কি ব্যাখ্যা দেবে বা কীভাবে এটাকে সামনে নিয়ে আসবে, বা তাদের পার্টিকুলারলি এই ইস্তেহারের ক্ষেত্রে আরেকটু যদিও সময় কম পাবে, বাট তার এলিমেন্টগুলো কিন্তু আগামী মাস থেকে আমার ধারণা রাজনৈতিক দলগুলো সামনে নিয়ে আসবে যে কীভাবে তারা কাজ করবে। বাট এটাই যে বললাম যে এদিক থেকে ভালো যে এটা বড় ভোটার নির্ধারণ করবে কোন যে দলটা দেশ চালাবে, তাদের ম্যান্ডেটটা দেওয়ার আগে তাদের কর্মসূচি জানবে, তার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। জিলু ভাই, মোটামুটি মামুন ভাই বৃহত্তর পিকচারটা বলেছে। আমি আসলে এই 48.50% যে মানে সুইং ভোটার, এবং এইটার সাথে আমি বিএনপির প্রচারণা মডেল নিয়ে একটু আলাপ করি। খুবই ইন্টারেস্টিং যে হচ্ছে যে এই যে সার্ভেগুলোতে এটা মোটামুটি দেখা যাচ্ছে যে বিএনপি মেজরিটি একটা ভোট পাচ্ছে, এবং এটা আমরা খুব একটা শঙ্কা থাকার কথা না যে এই নির্বাচনটা বিএনপি উতরে যাবে। কিন্তু আগামী নির্বাচন উতরাবে কিনা সেটা নিয়ে অনেক বড় প্রশ্ন থাকবে। এখন অনেকে বলতে পারে আগামী তো আরও 5 বছর পরে, ওটা অনেক ভিন্ন আলাপ। তো আমি আসলে যে জায়গাটাতে শঙ্কা দেখছি, আমি দেখছি যে বিএনপি হচ্ছে যে অনেকটা ওই যে ওই যে একটা দৌড়ের প্রতিযোগিতা ছিল না, কচ্ছপ এবং খরগোশের দৌড়ের প্রতিযোগিতা। বিএনপি মনে করছে যে সে হয়ে উইন করবে এবং সে কচ্ছপের ক্ষমতাটাকে আন্ডারমাইন করছে, এবং এই আন্ডারমাইন করার যে সমস্যাটা তারা ভোগ করবে সেটা আমি বলি। আমি যদি বিএনপির এখন প্রচারণার লার্জলি মডেল দেখি, এইটা আওয়ামী মডেলেরই রিপ্লেসমেন্ট। আমি কেন আওয়ামী মডেল বলছি আপনি একটু খেয়াল করেন জিলুর ভাই। একটা সময় পর্যন্ত আমরা দেখলাম যে আওয়ামী লীগ প্রচুর ভিডিও বানাতো, যে ভিডিওগুলো ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার হয় এআই দিয়ে বা অন্য কিছু দিয়ে। এই ভিডিওগুলোতে কোনো ক্রেডিবল ফেস ছিল না, কিন্তু এই ভিডিওগুলো সোয়াম্পের মতন আসতো। এগুলোকে বলা হয় কানেক্টেড নেটওয়ার্ক প্রমোশন। হ্যাঁ, এবং এই ভিডিওগুলো আওয়ামী লীগের নানা ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতো, নানা প্রমিস নিয়ে কথা বলতো, এবং এইটার সাথে একটা বুস্টিং ইকোনমিও তৈরি হয়েছিল। বুস্টিং ইকোনমি কি, ডলারের মাধ্যমে এগুলোকে বুস্ট করে করে মানুষের কাছে যাওয়া। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আওয়ামী লীগ মাস শেষে একটা ডেটা পেত যে ও এত লক্ষ লোক আমার জিনিসপত্র দেখেছে, এবং এই দেখাটাই হচ্ছে ইম্প্যাক্ট, সেই হিসেবে তারা ট্রান্সলেট করতো। আমি যতটুকু বুঝতে পারছি যে বিএনপি সিমিলার মডেলে যাচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ আ ডিজাস্টার দ্যাট বিএনপি ইজ মেকিং। কেন সেটা বলি। আওয়ামী লীগ যে মডেলটাতে গেছিল, এই মডেলটাতে কোনো ক্রেডিবল ফেস ছিল না। আওয়ামী লীগের মডেল হচ্ছে ক্রেডিবল ফেসবিহীন মডেল। তো প্রাইমারিলি সে অনেক দিন ন্যারেটিভ কন্ট্রোল করতে পেরেছে, কিন্তু যখনই একটা বড় প্রতিবাদ আসছে তখনই এগুলো ভেসে গেছে, মানুষ আর বিশ্বাস করে না। মানুষ তখন বিশ্বাস করেছে যারা ফেস সহকারে অনলাইনে এসে কথা বলেছে, একটা মিডল পয়েন্ট রেখেছে, তাদের কথা। বিএনপি সেম প্রচারণা মডেলে যেহেতু আগাচ্ছে, তো ফলে আমার মনে হয় যে এই 48% ভোটকে টার্গেট করার জন্য তার প্রচারণা মডেল কোনোভাবেই প্রস্তুত না, কারণ সে সেই পুরনো মডেলটাকেই রেপ্লিকেট করছে। সে মনে করছে আওয়ামী লীগ সাকসেস করেছে, আমরাও করব, কিন্তু সে বুঝতে পারছে না যে আওয়ামী লীগের একটা কালচারাল এলিট গ্রুপ ছিল, যেই এলিট গ্রুপ সমাজের মধ্যে এই আলাপগুলোকে জারি রেখেছে। বিএনপির কিন্তু এই কালচারাল এলিট গ্রুপ নাই। তার মানে হচ্ছে বিএনপি যদি সেম মডেল ফলো করে কিন্তু কালচারাল এলিট গ্রুপ না থাকে, তার মানে এইটার কোনো রিয়েলাইজেশন ফিল্ডে হবে না। তাহলে কোন জায়গাটাতে যাওয়া উচিত, সেটা হচ্ছে রিলায়েবল ফেস মডেলে, মানে ক্রেডিবল মানুষ যারা বিএনপি করে, তারা পার্টি নিজের জায়গা থেকে ট্রান্সপারেন্টলি বলুক যে আমি বিএনপি করি, আমি এই বিষয় নিয়ে কথা বলছি, এবং মানুষের সামনে যুক্তি নিয়ে আসুক। যদি এইটা না করে, তাহলে এই যে সার্ভে রেজাল্টগুলো আমরা দেখছি, এই সার্ভে রেজাল্ট কিন্তু ভবিষ্যতে ভোটের যে হিসেবটা খুব একটা সহজ হবে না, এইটা নির্দিষ্ট করে। আর একটা পয়েন্ট যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা ইউথদের পার্সপেক্টিভটা বুঝতে চাচ্ছি না। আমি ঢাকায় আসার পরে একটা গ্রুপের সাথে
আমি একটা ট্রেনিংয়ের কাজে ইনভলভ ছিলাম, যেই ট্রেনিংয়ের কাজটাতে আসলে জুলাই আন্দোলনে যারা ট্রমাটাইজড হয়েছে তাদের সাথে আলাপ করা নিয়ে। এবং ওই ট্রেনিংয়ে মোটামুটি 100 জনের মতন স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল। 96 জন ছেলে মেয়ে তারা উভয় বলেছে যে তারা বিট্রায়াল ফিল করে। বিট্রায়াল ফিল করে কেন? তারা দেখছে যে তাদের সাথে যারা সহপাঠী ছিল বা একটু সিনিয়র বড় ভাই ছিল তারা এখন সরকারি প্রোটোকলের গাড়িতে চলে, আর তার কোনো এক্সিস্টেন্স নাই। মানে তার এক্সিস্টেন্স সর্বোচ্চ হচ্ছে যে সে শিবির বা ছাত্র দলের দেওয়া পানির মেশিন থেকে পানি খাবে এবং মন হৃদয় শান্ত করে রাখবে। এই যে রিয়েলিটির থেকে তার যে দূরত্ব, এই দূরত্বটা একটা ডিপ্রেশন তৈরি করছে এই ইউথদের মধ্যে। এই ইউথকে আপনি কেমন করে ভোটের জন্য ভোট কেন্দ্রে নিয়ে যাবেন? কারণ আপনাকে মনে রাখতে হবে মোটামুটি এখন পর্যন্ত যে আলাপ আমরা বুঝতেছি, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। ওকে ফাইন, তাহলে নির্বাচনে কারা যাচ্ছে? বিএনপি যাচ্ছে, জামায়াত যাচ্ছে এবং এনসিপি যাচ্ছে। এনসিপি তাদের রেজিস্ট্রেশন পেয়েছে, তার মানে জামায়াত এবং বিএনপি মূল দল, এবং এই দুইটার মধ্যেই বড় প্রতিযোগিতাটা হবে। এখন একেতে মানে ইনক্লুসিভ হচ্ছে না ইলেকশনটা। আমি চাই ইনক্লুসিভ হোক, কিন্তু ইনক্লুসিভ হচ্ছে না। আবার যদি ইউথরা এতে অংশগ্রহণ না করে, তাহলে কি আমরা যে ইলেকশনটা বাংলাদেশের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণ করার কথা, সেইটা কি একটা জোকস ইলেকশন পাবো? মানে ইলেকশন হওয়া মানেই কিন্তু শুধু ইলেকশনের দিন স্বরাষ্ট্রমন্ত্রীর কথা অনুযায়ী 80,000 সেনাবাহিনীর সদস্য মোতায়েন থাকবে তা না। সেনাবাহিনীর সদস্য কি ভোট দিবে? ভোট তো দিবে জনগণ, এবং এই জনগণকে তো নিয়ে আসতে হবে। তো জিলুর ভাই, আমার আশঙ্কার যে জায়গাটা, আমি প্রথমত চাই এই ইলেকশনটা ক্রেডিবল হোক। এই ইলেকশনটা, কারণ এর উপরে ভিত্তি করেই আসলে 24 পরবর্তী বাংলাদেশ রাষ্ট্রের ফাউন্ডেশন তৈরি হবে। এবং এটা যদি ক্রেডিবল না হয়, তাহলে আমাদের জন্য যে অশনি সংকেত অপেক্ষা করছে তা চিন্তা করতেও ভয় লাগে। কিন্তু এইটা ক্রেডিবল করার জন্য রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে যে এঙ্গেজমেন্ট দরকার, যে সদিচ্ছার জায়গাটা দরকার, বিশেষ করে প্রধান দুই দল বিএনপি এবং জামায়াতের কাছ থেকে, আমরা সেইখানে খুব একটা দেখছি না। বিএনপি ধরেই নিচ্ছে সে জিতবে, তাই সে মানে তার নেতাকর্মীরা ইতোমধ্যেই মন্ত্রী ফিলিংসে চলে আসছে। জামায়াত ধরে নিচ্ছে আচ্ছা ঠিক আছে, আমি তো বিরোধী দলে যাবই, এবং মোটামুটি সংস্কার যদি ঠিকঠাক মতন হয় তাহলে ক্ষমতার মোটামুটি 39% শেয়ার আমি পেয়ে যাব, তা আমার চিন্তার কিছু নাই। কিন্তু মাঝখান থেকে বাংলাদেশের কি হবে? অ্যাজ আ স্টেট আমরা কতটুকু মানে সলিড ফ্রেমওয়ার্কের দিকে যাব, এটা একটা বড় প্রশ্ন জিল্লুর ভাই। ডক্টর মামুন, খুব ছোট্ট করে 30 সেকেন্ড। তিনটা জিনিস, একটা হচ্ছে যে আমি আসিফ ভাইয়ের সাথে একদম একমত যে কালচারালি সবসময় বিএনপি পিছিয়ে ছিল, এবং এই জায়গাটাতে বিএনপিকে কাজ করতে হবে। সাংস্কৃতিক বিপ্লব বা সংস্কৃতির যে বলয় তৈরি হয়েছিল আওয়ামী লীগের জন্য স্বাধীনতা পরবর্তী সময়ে, ফেস অ্যান্ড রিয়ালিটি, তারা এটা কিন্তু ধরে রেখে তাদের অনেক অপকর্মকে, ওই যে ফেসগুলোর কথা বললো, এটাকে জায়েজ করেছে এক ধরনের। দ্বিতীয় হচ্ছে তরুণ ভোটার জন্য আসলেই বিএনপিকে কাজ করতে হবে, এবং এটা কনফার্মেশন যদি বিএনপি দিতে পারে এবং এই ম্যান্ডেটটার মাধ্যমে যদি মন জয় করতে পারে, সেটা 31 দফা ভেঙে হোক, নতুন কোনো আইডিয়া দিয়ে হোক, অথবা কেরালা মডেলের আনএমপ্লয়মেন্টের জন্য ইনসেন্টিভ দিয়ে হোক, বা যে কোনো ফর্মে, তাহলে কিন্তু পরের ইলেকশনেও বিএনপির জন্য সুবিধা হবে। অবশ্যই পরিচালিত রাজনীতির জায়গাটা ঠিক করতে হবে। ছোট একটা জায়গায় একটু বলে আমি লাস্ট সেন্টেন্সে যাই। রিসেন্টলি আমি বিএনপির কয়েকজন নেতার বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রোগ্রামে শোনার সুযোগ হয়েছে। আমি অনলাইনে এতটা অ্যাক্টিভ না, বাট ওনাদের বক্তব্য হচ্ছে যে আমরা অর্গানিক ওয়েতেই আমাদের রিচ লাইক এটা বাড়াতে চাই, এবং তারা কিছু প্রশিক্ষণ ব্যবস্থা গ্রহণ করছে। আমি জানি না যে কতটুকু প্রমোট করছে। স্যার, ওই পয়েন্টটাতে বিএনপির যদি পেজগুলো আমরা দেখি, এটা অনেক জায়গাতে স্পন্সার্ড লেখা থাকে, এবং আমরা মোটামুটি ধারণা করতে পারি আর একটা ডলার ইকোনমি তৈরি। ওইটাই বলছি, তাদের উচিত হবে, আপনারা এক্সপার্টিস ওপিনিয়নটা নিচ্ছিলেন, তাদের উচিত হবে এটাতে না গিয়ে সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে ট্রু ফেজ, যেটা আমি বলেছি, ভেরি গুড অ্যাডভাইস। ফাইনালি এটা যেগুলো আমি বলতে চাই যে আমাদের যে বাংলাদেশ নামক রাষ্ট্রের যে অস্তিত্ব রক্ষা, তার সাথে কিন্তু এই ইলেকশনের একটা বড় সম্পর্ক রয়েছে। একটা কথা বলা হচ্ছে যে বিএনপি ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে, বা কোনো একটা রাজনৈতিক দল ব্যর্থ হলে, শুনতে খারাপ শোনায়, বাট আসলে এই মুহূর্তে বিএনপিকে ওই রাজনীতি করতে হবে, দেশ রক্ষার রাজনীতি, যখন একটা বড় অংশ নির্বাচনে অংশগ্রহণ করবে না, তাদের রিপ্রেজেন্টেশন বাদ দিয়ে এই নির্বাচনটাকে সামনে নিয়ে ভালো কাজের মাধ্যমে এগিয়ে যেতে হবে। আর একটা হচ্ছে যে এই যে তরুণরা যারা, উনি বললো যে হতাশার জায়গাটা চলে গেছে, এখানে উনি সরাসরি বললো যে তাদের সঙ্গে যারা আন্দোলন করেছে তারা বড় বড় গাড়িতে চড়ছে, পজিশন পেয়েছে, কথাটা অনেকাংশে ঠিক। এই জায়গাটা তো বিএনপির একটা বড় দায়িত্ব আছে, যখন তারা বলছে সবার আগে বাংলাদেশ। এই গ্রুপটা আসলে আহত নিহত যারা হয়েছে বা আন্দোলনে ছিল, বিভিন্নভাবে ট্রমাটাইজ, অন্ধ হয়েছে, আসলে তাদের আমরা খোঁজ নিতে পারিনি, এটা একটা বড় অংশ।
তরুণদের একটা বড় অংশ, সব কিছু মিলে যদি একটা রাজনৈতিক ডাইনামিক্স তৈরি করতে পারে বিএনপি, আর যেমন ধরে নিলাম যে 39% যদি জামাতের একটা ক্ষমতার বলায়ত হয়, তাহলে কিন্তু একটা সাস্টেইনেবল দেশের দিকে যাবে এবং বিএনপি এক টার্মের আগে না। এইখানেই প্রশ্নটা আমাদের, বিএনপি যদি 5 বা 10 বছরে ব্যর্থ হয়, আপনাদের নির্যাতন নিপীড়নের মুখে ছিলেন বা আমাদের নিপীড়নের মুখে ছিলাম, তাহলে কিন্তু খুব দ্রুত ওইখানে ফিরবো। তাহলে আমাদের নাগরিক হিসেবে এই ভয়েসটা দিতে হবে, বিএনপিকে সেটা টলারেট করতে হবে, সে অনুযায়ী তাদের কর্মপন্থা ঠিক করতে হবে, এবং তারপরেই কিন্তু একটা লং টার্ম একটা রাজনৈতিক সেটেলমেন্ট বা সুষ্ঠু রাজনীতির দিকে যাক, আমরা সেটা চাই। অথবা এরপরে সোশ্যাল রিহ্যাবিলিটেশনের মাধ্যমে আওয়ামী লীগকে কিন্তু ফিরতে হবে, সেটা একটা লঙ্গার প্রসেস। এবং আওয়ামী লীগও যদি মনে করে ইনস্টেবিলিটি ক্রিয়েট করে আমরা ভলাটাইল সিচুয়েশন তৈরি করে সুযোগ নিব, সেটা আর একটা আওয়ামী লীগের ভুল হবে। সো সবার মানে প্রায়োরিটি থাকুক যে একটা পরিশীলিত রাজনৈতিক ব্যবস্থা, সুশাসন, যারা স্যাক্রিফাইস করেছে তাদের রাইট এনশিওর করা, এবং এক পার্টির রাজনীতিতে না গিয়ে সবাইকে স্পেস দিয়ে রাজনীতি করে লং টার্ম শাসন ক্ষমতায় থাকায় বিএনপি সহ যে কোনো রাজনৈতিক দলের অবজেক্টিভ হওয়া উচিত। আসিফ কি কিছু যোগ করতে চান? আমি শুধু একটা জিনিসই বলবো যে আমরা তো আগে একক শাসকের অধীনে ছিলাম, মানে একটা অটোক্রেটিক রুলের আন্ডারে ছিলাম। 5 আগস্টের পরে সেই অবস্থানটা পরিবর্তন হয়ে আমরা এখন অ্যারিস্টোক্রেসির আন্ডারে আছি। অ্যারিস্টোক্রেটরা রুল করছে এবং আমরা তার আন্ডারে আছি, এবং এরপরে আমরা আসলে ইলেকটোরাল ডেমোক্রেসির দিকে আগানোর একটা স্বপ্ন দেখছি। তবে আমরা যখন আগাবো, আমার একটা আশঙ্কার জায়গা আছে, সেটা হচ্ছে যে আসলেই ডেমোক্রেটিক গভর্নমেন্টকে ফাংশন করতে দেওয়া হবে কি না। আমি বহু গ্রুপের মধ্যে এখনই এই আলাপগুলো দেখছি যে বিএনপি আসুক বা আগামী সরকার যদি আমরা না আসি, তাহলে 2 বছরের বেশি শাসন করতে দিব না, বা 1 বছর। এই যে ডিস্ট্রাকটিভ অ্যাপ্রোচ, আমরা গণতন্ত্রের দিকে যাওয়ার আগেই, এবং এই যে কথায় কথায় সব কিছু ভেঙে দাও, গড়ার কোনো নাম নাই, আমাদের জন্য একটা বড় আশঙ্কা ওই জায়গাটাতে আছে জিল্লুর ভাই। এবং ওইখানে আমাদের সকলে, ওইখানে বিএনপির চেয়ে ওই দলগুলোর রোল বেশি থাকতে হবে, এবং আমাদের ওইখানে একটা দায়িত্ব আছে যে আমাদেরকে আসলে এখন এই পপুলিজমের দিকে যাওয়া যাবে না। আমাদেরকে অনেকে অপছন্দ করলেও সত্যি কথাটা মুখের উপরে বলতে হবে, এবং এতে যদি বন্ধুহীনও হতে হয় তারপরেও বলতে হবে যে পপুলিজম দিয়ে গণতন্ত্র হয় না। মানুষের যে ম্যান্ডেট, ব্যালটের মাধ্যমে যে ক্ষমতা আসবে, তাকে 5 বছরের টার্ম পূরণ করতে দিতে হবে। এটা যদি বিরোধী দল হিসেবে তুমি না পারো, তুমি রেসপন্সিবল বিরোধী দল না, ভিকটিম কার্ড প্লে করা যাবে না। আমার মনে হয় বিষয়ে খুব একটা ভিন্ন মত আমাদের কারণে নিয়ে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার সিবিন আলী এবং ডক্টর আব্দুল্লাহ আল মামুন, অসংখ্য ধন্যবাদ আলোচনা শোনার জন্য। দর্শক, আমার অতিথিরা আমার মনে হয় যে সবার পুনর্বিবেচনার জন্যে, সবাই তো আকাশে উঠছেন, একটু বিবেচনার জন্য অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মূল কথা সবার জন্য যেটা আমি ওনাদের কথা ধার করেই বলি যে অরাজনৈতিক এবং সাধারণের নামে যা কিছু হচ্ছে, এদের বিষয়ে সতর্ক থাকতে হবে, সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে। এটা একটা বিরাজনীতিকরণের প্রক্রিয়া। বিরাজনীতিকরণের নামে আসলে একটা গোষ্ঠী সব কিছু নিয়ন্ত্রণে নিতে চায়, এবং গোপনে এবং প্রকাশ্যে তারা কাজ করে বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন ক্যাম্পাসে এবং জাতীয় পর্যায়ে। এই পক্ষটাকে একজন বলছেন পঞ্চম পক্ষ, আরেকজন বলছেন তৃতীয় পক্ষ, কিন্তু এই অচেনা পক্ষ সম্পর্কে অনেক বেশি সজাগ, সতর্ক থাকতে হবে এই পর্দার অন্তরালের রাজনীতি সম্পর্কে। এবং যে কারণে ওনাদের দাবি যে রাষ্ট্র এবং পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে স্বচ্ছতা থাকতে হবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে, অনেকের মধ্যে অনেক আশাবাদ আছে। যে চিত্র ওনারা হাজির করলেন যে কারা জিতবে, কারা বিরোধী দলে থাকবে, আমি মনে করি না বাংলাদেশের জন্য এটা খুব একটা সুখকর চিত্র হবে। আমরা জনগণের ক্ষমতায়নের জন্য চেষ্টা করেছি, দীর্ঘকাল অনেকেই সংগ্রাম করেছেন। আমরা চাইছি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণকে সবচেয়ে ক্ষমতাবান দেখতে। সেই জায়গাটাতে জনগণের উপর সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে আসলে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন, একটা ক্রেডিবল, ইনক্লুসিভ ইলেকশন আয়োজন করা খুব জরুরি। এবং সেটা যদি করতে আমরা ব্যর্থ হই, তাহলে আসলে যে আশঙ্কাগুলো আমার অতিথিরা করছেন, এই আশঙ্কাগুলো আমাদের হয়তো দেখতে হবে, এবং যেটা আমাদের কারোর জন্যই, দেশের জন্য তো বটেই, কল্যাণকর হবে না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।